আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 7-এর গণিত প্রভাব বইয়ের কোষে দিকে 1.1। দেখো আমরা এখানে যে ভগ্নাংশের অঙ্কগুলো, এগুলো মূলত ভগ্নাংশের অঙ্ক আছে। এটা পূর্ব পাঠের আলোচনার মধ্যে পড়ে। তাহলে প্রথমের অঙ্কটা কি আছে, যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। এখানে মোট ফল যেটা, আমরা এখানে মোট ফলটা এখানে দেখতে পাচ্ছি যে 60টি। তাহলে মোট ফল হচ্ছে তোমার 60টি, এবং অংশ হিসাবে তুমি যদি দেখো মোট ফল, আমরা যেমন মোট ফল 60 ধরেছি, তাহলে মোট অংশ ফলের হিসাবে মোট অংশ কিন্তু 1। সমস্ত ফলের পরিমাণ কিন্তু 1 অংশ। এটা অংশ হিসাবে যদি আমরা দেখি যে মোট অংশ কত, মোট ফল যেমন ফলের মোট অংশ কত, সেটা হচ্ছে 1 অংশ। তাহলে এখানে যেহেতু বলেছে এটা 1/4 অংশ বিক্রি হয়ে গেছে, তাহলে বিক্রির পরিমাণটা কত? তাহলে বিক্রি হওয়া ফল সংখ্যা, বিক্রি হওয়া ফল, বিক্রি হওয়া মানে কতগুলো বিক্রি হয়েছে। বিক্রি হওয়া ফলের সংখ্যা কি করে পাওয়া যাবে? আমরা এই তার অংশর পরিমাণটা হচ্ছে 1/4 অংশ। তাহলে এই 60টির 1/4 অংশ, 60টির 1/4 অংশ মানে মোট ফলের এখানে 1/4 মোট পেয়ারা বলেছে, তো মোট পেয়ারার 1/4 অংশ। তাহলে মোট পেয়ারা কত? মোট পেয়ারা হচ্ছে 60টি। তাহলে 60টির 1/4 অংশ, তাহলে 60টির 1/4 অংশ যদি হয়, তাহলে 60 গুণিত 1/4 এবং গুণিত ডান দিকে চলে যাবে টি। 60 গুণিত 1/4 গুণিত টি। তাহলে 60কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 15 60, তাহলে হচ্ছে কি 15টি। তাহলে 15টি তোমার বিক্রি হয়েছে। তাহলে পেয়ারা পড়ে রয়েছে কতগুলি? তাহলে মোট ফল থেকে যদি আমি 15টা বিয়োগ করে দিই, তাহলে কতগুলো পড়ে রয়েছে সেগুলো পাওয়া যাবে। তাহলে পেয়ারা পড়ে রয়েছে কতগুলি পেয়ারা পেয়ারা কতগুলো? মোট হচ্ছে তোমার 60। সেখান থেকে তুমি যদি 15 বিয়োগ করো, তাহলে কত পাওয়া যাবে? 45টি। তাহলে তোমার 45টি পেয়ারা এখনও পড়ে আছে। তাহলে এখানে আমরা কিভাবে করলাম? প্রথমে মোট অংশ করেছি, মোট অংশ 1 অংশ। বিক্রিত হওয়া ফলের পরিমাণটা হচ্ছে 1/4 অংশ, এবং মোট ফলটা হচ্ছে কিন্তু 60। তাহলে বিক্রি হওয়া কতগুলো ফল বিক্রি হয়েছে তার পরিমাণ পেতে গেলে 60টির 1/4 অংশ। তাহলে পড়ে রয়েছে কত? মোট থেকে যদি আমি 15 বিয়োগ করে দিই, তাহলে আমি 60টা পড়ে রয়েছে সেটা আমরা পেয়ে যাব। এটা 1-এর দাগের অঙ্কটা। দেখো এটাকে অন্যভাবেও করা যায়, যে এটা যদি অল্টারনেটিভ হিসাবে যদি দেখি, যে এখানে মোট ফল যেমন ধরে দিয়েছে যে মোট ফল বা মোট পেয়ারা হচ্ছে 60টি, এবং অংশ হচ্ছে তোমার 1/1 অংশ। অংশ হচ্ছে 1 অংশ। বিক্রি হয়ে গেছে কত? সেটা যদি পেতে হয়, সেটা অংশ হিসাবে কিন্তু 1/4 অংশ।
তাহলে এখানে তোমার কতগুলো বিক্রি হয়েছে যদি পেতে হয়, এটার সঙ্গে এটা কিন্তু পরস্পর সমানুপাতিক। বিক্রি হওয়া ফল বা পেয়ারার সাথে অংশের যে সম্পর্কটা, সেটা কিন্তু পরস্পর সমানুপাতিক। তাহলে আমি এটা এখান থেকে এইভাবে লিখতে পারি যে এক অংশ আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে পারি যে বিক্রি হয়নি কত, এটা যদি বের করতে হয় তাহলে কি করে বের করব? এখানে দেখো মোট হচ্ছে এক অংশ, এক থেকে যদি 1/4 বিয়োগ করা হয় তাহলে কত পাওয়া যায়? 4, আর 4 - 1 মানে হচ্ছে 3/4। 3/4 অংশ পাওয়া যায়। তাহলে 3/4 অংশ কিন্তু বিক্রি হয়নি, এবং এর পরিমাণটাও আমি কিন্তু জানি না। এটা কিন্তু ঐকিক নিয়মে যদি করি তাহলে দেখো যে এক অংশ সমান হচ্ছে 60টি। তাহলে 1/4 অংশ সমান কত? 1/4 অংশ নয়, ধর 3/4 অংশ যদি বের করি, 3/4 অংশ সমান কত? 3/4 অংশ সমান কত? 60 গুণিত 3/4, এতটি। 60 গুণিত 3/4 মানে কত? 60, 4 15 7, 3 15 45টি। তাহলে এখানেও আমরা 45টি যে বিক্রি হয়নি সেটা কিন্তু পেলাম। বিক্রি হয়নি মানে কি? 3/4 অংশ বিক্রি হয়নি। 3/4 অংশ যেহেতু বিক্রি হয়নি, তাহলে এখানে আমরা বিক্রি হয়নি কতটা পেয়ে গেলাম? 45টি। তাহলে এইভাবে আমরা অংশ হিসাবও করতে পারি, আবার এই অংশের এত অংশ হিসাবেও কিন্তু করতে পারি। এরপরে দেখো 2-এর দাগেরটা। 2-এর দাগেরটা হচ্ছে কি? 2-এর দাগেরটা যে বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ, দাদাকে 45 টাকা 7/9 অংশ দিয়েছে। মা কাকে বেশি দিয়েছে? তাহলে আমাকে কত দিয়েছে সেটা যদি বের করতে হয় তাহলে আমাকে দিয়েছে, মা আমাকে দিয়েছে, কি দিয়েছে? টাকা দিয়েছে অ্যাকচুয়ালি। সেটা কত? 60 টাকার 5/6 অংশ। 60 টাকার 5/6 অংশ। তাহলে 60 টাকার 5/6 অংশ মানে কি? দেখো টাকার মানে হচ্ছে গুণ, এর। তাহলে 60 এর 5/6 টাকা। 60 এর 5/6, এর মানে হচ্ছে তোমার গুণ। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে 60 গুণিত 5/6 টাকা। তাহলে 6 দিয়ে এটাকে করলে 10, তাহলে 5 × 10 = 50। তাহলে মা আমাকে কত টাকা দিয়েছে? মা আমাকে দিয়েছে 50 টাকা। দাদাকে কত দিয়েছে? দেখো মা দাদাকে দিয়েছে 45 টাকা 7/9 অংশ। তাহলে 45 টাকার মানে দাদাকে দিয়েছে, মা দাদাকে দিয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 45 টাকার, এটা বলেই দিয়েছে 45 টাকার 7/9 অংশ। তাহলে আমরা কি বললাম? টাকার মানে হচ্ছে এর, তাহলে 45 গুণিত 7/9, আর এখানে আমি লিখব টাকা। তাহলে এই যে কাটাকাটি করলে 5 × 9 = 45, আর 5 × 7 = 35। তাহলে কত? 35 টাকা। তাইলে মা আমাকে দাদাকে দিয়েছে 35 টাকা, আর আমাকে দিয়েছে 50 টাকা। মা কাকে বেশি টাকা দিয়েছে? তাহলে আমরা লিখতে পারি যে অতএব মা আমাকে
আমাকে বেশি টাকা দিয়েছে। তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছে। তাহলে বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। 3 দাগে দেখো, বলছি গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ, 1-এর 21 অংশ শেষ করেছে। 3 দিনে মোট কাজের কত অংশ শেষ করেছে, এখনো কত অংশ কাজ বাকি আছে। তাহলে আমরা সবসময় এটা মনে করব যে মোট কাজের পরিমাণটা কিন্তু আমরা ধরব 1 অংশ। এটা প্রথমেই আমরা ধরে নেব যে ধরি মোট কাজ হচ্ছে 1 অংশ। তাহলে মোট কাজের মধ্যে 3 দিনে মোট কত কাজ করেছি যদি বের করতে, তাহলে 3টে যোগ করতে হবে। তাহলে 3 দিনে, তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ, 3 দিনের মোট কাজ হচ্ছে কত, এই যে অংশগুলো দেওয়া আছে এই অংশগুলো যোগ করতে হবে। তাহলে 3-এর 14 প্লাস 4-এর 7 প্লাস 1-এর 21, দ্যাট ইজ ইকুয়াল টু কত। তাহলে এখানে আমরা যদি লসাগু করি, 14, 7 এবং 21-এর লসাগু হচ্ছে তখন 42। তাহলে 42 যদি হয়, তাহলে 14 দিয়ে 42কে 3, 14 42 মানে 9, আর 7 দিয়ে যদি আমি 42কে বাড়াই তাহলে 6 7 42, আর 4 6 24, আর এখানে 21 দিয়ে 42কে ভাগ করলে 2, তাহলে 2 1 2। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখানে এটা যদি যোগ করি, 9 আর 4 13, 13 আর 2 15, 5 হাতে 1, 2 1 3, তাহলে 35/42। এটাকে যদি 7 দিয়ে কাটাকাটি করে দিই তাহলে 5 7 35 আর 6 7 42, তাহলে কত 5/6। তাহলে 5/6 অংশ কিন্তু কাজ করেছে ওই 3 দিনে গণেশবাবু। তাহলে কত অংশ বাকি আছে, তাহলে মোট কাজ যেহেতু 1 অংশ, তাহলে আমি 1 অংশ থেকে এই 5-এর 6 অংশ বিয়োগ করব। তাহলে কাজ বাকি আছে কতটুকু, তাহলে কাজ বাকি আছে কতটুকু, 1 - 5-এর 6 অংশ। তাহলে 1 - 5-এর 6 মানে কত, 6 যদি লসাগু করি তাহলে 6 - 5 মানে হচ্ছে 1-এর 6 অংশ। তাহলে গণেশবাবুর এখনও 1-এর 6 অংশ কাজ বাকি আছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব এখনও 1-এর 6 অংশ কাজ বাকি আছে। তাহলে এখন কতটুকু কাজ বাকি আছে, 1-এর 6 অংশ কাজ বাকি আছে। এরপর আমরা নেক্সট অঙ্কতে আসছি। এটা তোমার 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের কি বলেছে, একটি মাসের 1-এর 3 অংশের লাল রং, 1-এর 5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে এখানে আমরা প্রথমে একটা বাঁশ আঁকছি। এটা ধরো একটা বাঁশ। এই বাঁশের 3টে পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে হলুদ। এটা হচ্ছে লাল, তারপর একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে হলুদ।
তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেরটা হচ্ছে 1/3 অংশ, মানে অংশতে দেওয়া আছে 1/3 অংশ। সবুজ যে অংশটা সেটা হচ্ছে 1/5 অংশ, এবং হলুদ যে অংশটা আছে সেটা হচ্ছে 14 মিটার। তোমরা দেখো যে দুটো জিনিস দেওয়া আছে একই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটার একই ব্যাপারে এইটা দেওয়া আছে তোমার মিটারে দেওয়া আছে, বাকি দুটো অংশে দেওয়া আছে। তাহলে এখানে আমরা মোট যে মাসটা সেটা কিন্তু আমরা ধরবো 1 অংশ। মোট যে মাসটা সেটা কিন্তু আমরা এখানে 1 অংশ ধরব। তাহলে এখানে আমরা প্রথমে অংশের হিসাব করি এবং তারপরে মিটারে হিসাব করব। তাহলে এখানে ধরি যে মোট মাসটি হচ্ছে 1 অংশ। মোট মাসটি হচ্ছে 1 অংশ। তাহলে বাঁশটির দৈর্ঘ্যের লাল রং দেওয়া হয় কতটুকু? লাল রং, লাল রং হচ্ছে তোমার 1/3 অংশ। তারপর আসছে সবুজ রং। সবুজ রং কত? সবুজ রং দেখো বলে দিয়েছে 1/5 অংশ। সবুজ রং বলেছে 1/5 অংশ। এবং হলুদ রং বলে দেওয়া আছে। তাহলে দেখো হলুদ রং যদি পেতে হয়, এখানে কিন্তু দেওয়া আছে হলুদ রঙের পরিমাণটা কিন্তু 14 মিটার দেওয়া আছে। আমি যদি অংশে বের করি হলুদ রঙের পরিমাণটা অংশে কত হবে, এই হলুদ রঙের পরিমাণটা মিটারের পরিবর্তে যদি অংশে বের, তাহলে আমরা মোট যে 1 অংশ থেকে যদি 1/3 বাদ দিই, তারপরে 1/5 বাদ দিই, তাহলে আমি হলুদ রঙটা পাওয়া যাবে। তাহলে মোট হচ্ছে 1 অংশ। 1 অংশ থেকে আমি যদি 1/3 বাদ দিলাম, তারপরে 1/5 বিয়োগ করলাম, 1/3 বিয়োগ করেছি এবং 1/5 বিয়োগ করেছি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তোমার হলুদ রং। তাহলে হলুদ রঙের পরিমাণটা কত হবে? এটা যদি লসাগু করি 3 × 5 = 15, তাহলে এখানে 15 মাইনাস 3 দিয়ে 15কে ভাগ করলে 5, আর 5 দিয়ে 3কে ভাগ করলে কত? 3। তাহলে এখানে কত হচ্ছে? 15 মাইনাস এ দিয়ে 5 মানে 10 থেকে আবার 3 গেলে 7, তাহলে 7/15। তাহলে 7/15 অংশ কিন্তু আমরা হলুদ রং দিয়েছি। কিন্তু হলুদ রংটা কত দেওয়া আছে? হলুদ রংটা দেখো দেওয়া আছে 14 মিটার। তাহলে আমরা এটা বলি যে বাসটি কত মিটার লম্বা, মানে 1 অংশ সমান কত, আমি যদি বের করি তাহলেই কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে এটা যদি এইভাবে করি যে বাঁশটির 7/15 অংশ সমান কিন্তু কত? 14 মিটার। হলুদ রংটা আমি পেয়েছিলাম অংশের বিচারে পেলাম 7/15 অংশ, আর এমনিতে দৈর্ঘ্যের বিচারে পাচ্ছি মিটারে পাচ্ছি আমি 14 মিটার। তাহলে আমি 7/15 অংশ, পাঁচটি 7/15 অংশ সমান আমি 14 মিটার আমি বলতে পারি। তাহলে 1 অংশ সমান কত হবে? 1 অংশ সমান কি? 14 ভাজিত 7/15। তাহলে আমি 14 গুণিত 15 ভাজিত 7, 7 দিয়ে যদি ভাগ করি 7 × 2 = 14, 15 × 30। তাহলে হচ্ছে বাঁশটি 30 মিটার। 1 অংশ সমান কত পাওয়া গেল? 30 মিটার। তাহলে 1 অংশ মানে তো সম্পূর্ণ বাঁশটি। তাহলে আমরা বলতে পারি যে বাঁশটি 30 মিটার লম্বা ছিল। তাহলে অতএব বাঁশটি 30 মিটার লম্বা। বাঁশটি 30 মিটার লম্বা।
তাহলে আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা কীভাবে করা হলো। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। দেখো এখানে 5 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসাব করি। তো এখানে একটি খাতার দাম, এটা আমরা ঐকিক নিয়মেই করতে পারি যে একটি খাতার দাম, একটি খাতার দাম মূল্য 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম কত। তাহলে 15টি খাতার দাম, 15টি খাতার দাম কত হবে, বেশি হবে, সেই জন্য 6.50 ইন্টু 50, মানে গুণ করে দিলেই হবে। এটা যদি গুণ করি তাহলে দেখো 5 15 75 আর 6 15 90, 90 আর সাথে 97, একটা শূন্য, তারপর এখানে দুটোর উপর দশমিক আছে, তাহলে আমরা এখানে দুটোর উপর দশমিক দিয়ে দেবো। তাহলে আমরা কত পেলাম, 97 টাকা 50 পয়সা। তাহলে উত্তর এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 97.50 টাকা। যে 15টি খাতার দাম হচ্ছে 97 টাকা 50 পয়সা। এরপরে পরের অঙ্কটা দেখি। দেখো পরেরটা কি বলছে, 6 দাগেরটা, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.80 টাকা। প্রতিটি প্যাকেটের ওজন হচ্ছে 2.80 টাকা। বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। হিসাব করে দেখি যে বাক্সর ওজন কত। আমাদেরকে বাক্সের ওজন বের করতে হবে। তাহলে একটা বাক্স আছে, বাক্সতে মূলত চিনি আছে, তাহলে এখানে মোট ওজন যেটা, সেটা আমরা ভাবতে পারি মোট ওজন সেটা হচ্ছে, একটা হচ্ছে বাক্স আর একটা হচ্ছে চিনি, দুটো মিলে, বাক্স এবং চিনি মিলে হচ্ছে তোমার মোট ওজন। মোট ওজনটা তোমার দেওয়া আছে 36 কেজি। আর চিনির ওজনটা কত, চিনির ওজনটা হচ্ছে 12টি প্যাকেট আছে এবং 12টি প্যাকেটে প্রত্যেকটি ওজন কত, 2.84 কেজি। তাহলে এখান থেকে আমরা দেখি এখানে বাক্সের ওজনটা আমরা কত পাই। তাহলে আমরা কি করে পাবো বাক্সের ওজনটা, আমরা যদি মোট ওজনটা থেকে এই চিনির ওজনটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে চিনির ওজন কত হবে, চিনির ওজন এখানে পাওয়া যাবে আমরা 12 ইন্টু 2.84 এত কেজি। তাহলে 12 দিয়ে 4 12 48, 8 12 96, আর 4 100, আর 12 2 24, আর 10 34, তাহলে 34.08 কেজি। এটা হলো চিনির ওজন। তাহলে এখানে বাক্সের ওজন যদি আমরা বের করি, বাক্সের ওজনটা কী করে পাবো, বাক্সের ওজন আমরা 36, মোট ওজন থেকে 34.08 কেজি, এটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা সাইডে বিয়োগ করে দিয়েছি 36.00 আর 34.08, তাহলে বিয়োগ করলে 8 2 10, 1 9, হাতে 1, 4 1 5, 1 6, তাহলে তোমার কত পাওয়া গেল, 1.92 কেজি। তাহলে বাক্সের ওজন পাওয়া গেল 1.92 কেজি, যেটা আমাদের অ্যান্সার বের করতে বলেছে। অ্যান্সারটা হচ্ছে বাক্সের ওজন, সেটা হচ্ছে 1.92 কেজি। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা পরের অঙ্কটাতে আসছি। পরের অঙ্কে 7 দাগের অঙ্কটা বলেছে, এক বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দাম পরিমাণের
0.7 অংশের দাম, এখানে 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। তাহলে 0.15 অংশের দাম কত আমাকে বের করতে বলেছে। এটাও কিন্তু আমরা ঐকিক নিয়মেই করব, যে মোট পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। তাহলে এক অংশের দাম কত হবে? তাহলে 1800 ভাজিত 0.75, এক অংশের দাম। তারপরে 0.15 অংশের দাম। তাহলে 0.15টা সেটা কি গুণ হয়ে যাবে? এটা একটু সরল সম্পর্ক। এটা অংশের সাথে এই টাকার যে সম্পর্কটা সেটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এত বাই 0.75 ইন্টু 0.15। তাহলে এটাকে আমাকে যদি কাটাকাটি করতে হয়, তাহলে প্রথমেই আমরা কি করব, এই দশমিকগুলো তুলে দেবো। নিচের থেকে যদি দশমিকটা তুলো তাহলে নিশ্চয়ই উপরে আমাকে 100 দিতে হবে, আর উপরের থেকে যদি দশমিকটা তুলো নিচে তাহলে আমাকে 100 দিতে হবে। এবার 100 কেটে গেল, তাহলে এখানে 15 আছে, এখানে 75। 15 দিয়ে 75কে যদি কাটো তাহলে 5 15তে 75। 5 দিয়ে যদি 1800কে কাটো তাহলে 3 5 15, আর 5 6 30, আর 0, তাহলে হচ্ছে কত? 360 টাকা। তাহলে এখানে উত্তরটা আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা 0.15 অংশের দাম কত? তাহলে 0.15 অংশের দাম হচ্ছে 360 টাকা। দেখো এর পরে যে অঙ্কটা এখানে বলেছে 8 দাগের অঙ্কটা, অনিতা দিতা জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশে, অর্ধেকের 7/8 7-এর 8 অংশে নিজের ভাইকে দিয়েছে ও বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। প্রত্যেক ছেলে কত অংশ পেল তা চিত্রের সাহায্যে দেখায়। তাহলে এখানে তোমাদেরকে প্রথমে পুরো যে জমিটা, ধরো এইটা একটা জমি, এই জমিটা এটা হচ্ছে তোমার অনিতাদির বাড়ি জমি, মোট জমি। তাহলে মোট জমি তোমাকে ধরতে হবে কত অংশ? মোট জমি সবসময় ধরতে হবে 1 অংশ। সমগ্র জমির পরিমাণটা হচ্ছে 1 অংশ। তাহলে এর অর্ধেক, এর পরিমাণের অর্ধেকে 7-এর 8 অংশ, এটা হচ্ছে অর্ধেক, তা 7-এর 8 অংশ। তারপরে 7-এর 8 অংশ ধরো এইটুকু অংশটা, এটা হচ্ছে অর্ধেকে 7-এর 8 অংশ। এইটা হচ্ছে তার ভাইকে দিয়েছে, তাহলে এইটুকু অংশটা তার ভাইকে দিয়েছে। অর্ধেকে 7-এর অংশ, অর্ধেকে 7-এর অংশ এবং বাকি জমিটা, তাহলে এখান থেকে বাকি যেটা পড়েছে সেটা 3 ভাগে ভাগ করে দিয়েছে তাদের 3 ছেলেকে। তাহলে আমাকে বের করতে হবে যে ভাইকে কতটুকু দিয়েছে। ভাইকে কত দিয়েছে? ভাইকে এই যে 7-এর 8 অংশটা, অর্ধেকে 7-এর অংশটা মানে কি 1/2 এর 7-এর 8 অংশ, এইটা হচ্ছে এইটুকু অংশ। তাহলে এখানে আমরা লিখব যে মোট জমি, তাহলে প্রথমে আমরা লিখব মোট জমি। মোট জমি হচ্ছে 1 অংশ, মোট জমি তোমার 1 অংশ। তাহলে ভাইকে কতটুকু দিয়েছে? তাহলে ভাইকে দেয়, ভাইকে দিয়েছে কত? অর্ধেকের, জমির পরিমাণের অর্ধেকের। তাহলে আমরা অর্ধেক মানে 1/2 অংশ, তাহলে 1/2 অংশের 7-এর 8 অংশ।
বোঝা গেছে? এখানে যেহেতু অর্ধেকের বলছে, অর্ধেক মানে হচ্ছে মোট পরিমাণের অর্ধেক হচ্ছে 1/2, তাহলে অর্ধেকের বলেছে, অর্ধেকের 7/8 অংশ। এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে অর্ধেকের 7/8 অংশ, অর্ধেকের 7/8 অংশ মানে হচ্ছে 1/2 অংশের 7/8 অংশ। তাহলে 1/2 7/8 অংশ মানে হচ্ছে 1/2 গুণিত 7/8, এত অংশ। তার মানে হচ্ছে 7/16 অংশ, 7/16। এবার বাকি জমিটা কতটুকু? তাহলে বাকি জমিটা কতটুকু আছে? বাকি জমি হচ্ছে, তাহলে মোট হচ্ছে তোমার 1 অংশ। 1 অংশ থেকে 7/16 অংশ যদি বিয়োগ করে দাও তাহলে তুমি কিন্তু বাকি জমিটা পাবে। তাহলে 7/16 অংশ যদি আমি 1 থেকে বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাব, তাহলে এটা কত পাওয়া যাবে? 16, আর এদিকে 16 মাইনাস 7, তাহলে 9/16 অংশ। তাহলে এই 9/16 অংশ তোমার, এবার এই 9/16 অংশটা কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ হয়েছে। তাহলে প্রত্যেক ছেলে বলছে কত পাবে, তাহলে 3 ভাগে যদি ভাগ করা হয় তাহলে প্রত্যেক ছেলে পাবে, জমি পাবে, প্রত্যেক ছেলে জমি পাবে কত? এই 9/16 অংশ ভাজিত 3, 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 9/16 অংশ ভাজিত 3, দ্যাট ইজ ইকুয়াল টু 9/16 ভাজিতটা আমি কী করতে পারি? 1/3 দিয়ে করে দিতে পারি, গুণ করলে, তাহলে এত অংশ। তাহলে 3 দিয়ে 3কে যদি কাটা হয়, 9কে কাটা হয় 3 হবে, তাহলে 3/16। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পাবে? তাহলে প্রত্যেক ছেলে তোমার পাবে, সেটা হচ্ছে 3/16 অংশ। তাহলে অ্যান্সার হবে কি? 3/16 অংশ। এখানে আমরা যে উত্তরটা চেয়েছি সেই উত্তরটাই লিখেছি। এখানে যদি পূর্ণ বাক্যে লিখতে চাও তাহলে প্রত্যেক ছেলে এই কত জায়গাতে, এই কত জায়গাতে আমরা লিখে দেবো কত? 3/16 অংশ জমি পেল। এবং চিত্রের সাহায্যে তুমি যদি এটাকে দেখাও, এটাকে আরেকটু আলাদাভাবে ছবিটা আঁকা যেতে পারে। যে তুমি প্রথমে এখানে আমরা কত পেয়েছি? 7/16, 7/16 যদি হয় তাহলে এটা আমরা এভাবেও ছবিটা আঁকতে পারো। এটাকে তুমি প্রথমে 16 ভাগে ভাগ করে দিলে, 16 ভাগে ভাগ করে দিয়েছো। এটা 1 2 3 4 5 6 7 8 হয়েছে। এটাকে যদি 8 2 ভাগে ভাগ করে দাও তাহলে এই হলো 8 8 8, আর এই হচ্ছে 8, তাহলে 8 8 16 হয়ে যাচ্ছে। এই 16 ভাগের মধ্যে তুমি বেছে নিতে পারো কতটুকু, এইটুকু অংশ ধরি একটা ছেলে পাচ্ছে, বা 7/16 তো, তাহলে 1 2 3 4, প্রথমে আমরা বলতে পারি যে এই 7/16টা মানে 4টা আর 3টে, এইটুকুটা পাচ্ছে তোমার ভাই পাচ্ছে, বাকিটুকুটো এইটুকুটা পাচ্ছে আর একটা ছেলে, তারপরে এইটুকুটা আর একটা পাচ্ছে, আর এইটুকুটা আলাদা পাচ্ছে, 3 ভাই। এভাবে আমরা ভাগ করতে পারি। চিত্রটা আমরা এভাবে আঁকতে পারি। আবার এটাকেও, এটা অঙ্ক করার ক্ষেত্রে এটা সুবিধা যে 7/16 এসেছে, 7/16টা তারপরে এটাকে তুমি 3 ভাগে ভাগ করে দিচ্ছ বাকিটা।